সাবরিনাকে আদালতে তুলে আজ আবার রিমান্ড চাইবে পুলিশ, ভুয়া রিপোর্টের কথা স্বীকার। ভারতে পালাতে দালালের সঙ্গে শাহেদের 50 লাখ টাকার চুক্তি, অভিযুক্তদের খোঁজে র্যাব। খুলনায় তরল অক্সিজেন সংকট চরমে, করোনা হাসপাতালে রোগীর প্রাণহানির অভিযোগ। করোনায় বিচার কাজ বন্ধ, 4 মাস মামলা জট আরও বাড়বে বলে আশঙ্কা আইনবিদদের। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বসানো হচ্ছে গরুর হাট, ক্ষুব্ধ শিক্ষার্থী এবং অভিভাবকরা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। করোনা পরীক্ষার নামে জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীর 3 দিনের রিমান্ড শেষ হয়েছে। আজ তাকে আবার আদালতে তুলে রিমান্ডের আবেদন করবে পুলিশ। এদিকে সাবরিনা ও জেকেজির প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ চৌধুরীকে বৃহস্পতিবার মুখোমুখি জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদে ভুয়া রিপোর্টের বিষয়টি তারা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে করা মামলায় রোববার গ্রেপ্তার করা হয় ডাক্তার সাবরিনাকে। পরদিন সোমবার তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চাকরি থেকে সাময়িক বরখাস্ত বেসরকারি সংস্থা জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনার প্রতিষ্ঠান জেকেজির বিরুদ্ধে করোনার 15,460টি ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগ আনে পুলিশ। ওরা ওই স্যাম্পল কালেকশনের পাশাপাশি অর্থের বিনিময়ে সে সার্টিফিকেট বিতরণ শুরু করে দিয়েছে। তো আমরা চেষ্টা করছি যে কী ধরনের সার্টিফিকেট তারা বিতরণ করেছে, তার মধ্যে কী পরিমাণ ভুয়া কী পরিমাণ জেনুইন। তাদের তো বেসিক্যালি সার্টিফিকেট দেওয়ার কথাই না। তো আবারও তাদেরকে মুখোমুখি করব। সাবরিনার রিমান্ড শেষ হওয়ার পরে আবার রিমান্ড প্রেয়ার দেব, তখন আমরা আরও বিস্তারিত বিষয় জানবো এবং তাদের আরও যে আসামিগুলো রয়েছে পলাতক, তাদেরকে ধরার চেষ্টা অব্যাহত আছে। ভারত পালাতে সাতক্ষীরার দালাল ফেরদৌসের সঙ্গে 50 লাখ টাকার চুক্তি করেছিলেন রিজেন্ট চেয়ারম্যান শাহেদ। এতেই 11 জুলাই শাহেদকে সাতক্ষীরায় নিয়ে যায় ফেরদৌস। 15 জুলাই পর্যন্ত রাখা হয় একটি মাছের ঘেরে। নৌকায় সীমান্ত পার করিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল আরেক দালাল বাচ্চুকে। এসব তথ্য দিয়েছে র্যাব গোয়েন্দারা। পাশাপাশি ফেরদৌস ও বাচ্চু ছাড়া শাহেদকে 6 থেকে 15 জুলাই পর্যন্ত আত্মগোপনে যারা সহায়তা করেছে তাদেরও খুঁজছে র্যাব। সাতক্ষীরার দেবহাটার লবঙ্গবতী খালে অভিযান চালিয়ে বুধবার গ্রেপ্তার করা হয় রিজেন্টের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে। সেখান থেকে ঢাকার র্যাব সদর দপ্তরে আনা পর্যন্ত কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এর মাধ্যমে জানা গেছে শাহেদের আত্মগোপনের নানা তথ্য। র্যাব গোয়েন্দারা জানাচ্ছে 6 জুলাই রিজেন্ট হাসপাতালের অভিযানের রাতেই ঢাকা থেকে মহেশখালী আত্মগোপন করে শাহেদ। সেখান থেকে যান কুমিল্লায়, কুমিল্লা থেকে ঢাকা হয়ে সাতক্ষীরায়। সেখানে স্থানীয় দালাল ফেরদৌসের সঙ্গে ভারত পালাতে চুক্তি হয় শাহেদের। আর এই কাজের দায়িত্ব দেয়া হয় বাচ্চু মাঝিকে। ফেরদৌস নামে এক ব্যক্তি, যে 50 লাখ টাকার বিনিময়ে শাহেদের সঙ্গে তার আলাপ আলোচনা হয়। এই বিষয়টি পরবর্তীকালে এবং আমাদের নজরে আসলে আমরা ব্যাপারটি খতিয়ে দেখব। জিজ্ঞাসাবাদে খোঁজ পাওয়া উত্তরার গোপন আস্তানাটি শাহেদ খুলেছিলেন চলতি মাসেই। আত্মগোপনে যাওয়ার দিনও সেখানে যান তিনি। এই মাসে বাড়ানো ছিল 2 দিনে আসছিল, এই লাতে আমি জানি। র্যাব জানাচ্ছে উত্তরার আস্তানা থেকে উদ্ধার হওয়া জাল নোট পাওনা শোধে ব্যবহার করতেন শাহেদ। জাল নোট ফেরত দিতে এলে দেয়া হতো মামলার হুমকি। যারা তার কাছে টাকা পেত তাদেরকে সে এই ধরনের টাকা দিয়ে সে প্রতারণা করত এবং যখন ফলশ্রুতিতে কখনো ধরা পড়তো এটা জাল টাকা, তখন তিনি শাহেদ তাদেরকে বলতেন আপনারা মামলা করেন। এরকম ভুক্তভোগীর অনেক অভিযোগ ইতিমধ্যে আমরা পেয়েছি। এদিকে শাহেদের অস্ত্র ও জালনোট উদ্ধারের ঘটনায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে র্যাব। এ নিয়ে শাহেদের বিরুদ্ধে 62টি মামলা দায়ের হলো। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তির বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ব্যাখ্যা দিতে রাজি সাবেক
স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম। একই সঙ্গে বলছেন, চুক্তি প্রশ্নে অধিদপ্তরকে কোনো ধরনের মৌখিক নির্দেশ দেননি তিনি। এদিকে মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির ব্যাখ্যা যাচাই বাছাই করা হচ্ছে। লাইসেন্স ছাড়া কিসের ভিত্তিতে রিজেন্টকে কোভিড বিশেষায়িত হাসপাতাল করার অনুমতি দেওয়া হলো তা নিয়ে মন্ত্রণালয়, অধিদপ্তর ও সাবেক স্বাস্থ্য সচিবের মধ্যে চলছে মতবিরোধ। মন্ত্রণালয়ের চাওয়া ব্যাখ্যার জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বলেছেন, তখনকার স্বাস্থ্য সচিব আসাদুল ইসলামের মৌখিক নির্দেশে রিজেন্টের সঙ্গে চুক্তি হয়েছে। গত মাসে পদোন্নতি হওয়ায় এখন পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ সচিব পদে কাজ করছেন আসাদুল ইসলাম। তবে তার দাবি, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির এ বক্তব্য অযৌক্তিক। এটা তো অফিসিয়াল বিষয় এবং এটা অফিসে মিনিস্ট্রি অফ হেলথে এটা ডিলিং হচ্ছে, ফলে এক্স্যাক্টলি কি লিখেছে তারা যদি আমার কাছে কোনো ব্যাখ্যা চায় আমি অবশ্যই ব্যাখ্যা দিব। তার বাইরে সরকারি চাকরি করে মিডিয়াতে কোনো বক্তব্য মন্তব্য করা আমার পক্ষে ঠিক হবে না। না, সরকারি অফিসে মৌখিকভাবে মৌখিক নির্দেশে কিছু করা সরকারি অফিসে এই সুযোগ নেই। এদিকে মন্ত্রণালয় জানিয়েছে, ডিজির ব্যাখ্যার পর্যালোচনা চলছে। তবে সরকারের রুলস অফ বিজনেসের 4 ধারায় বলা আছে, মন্ত্রী মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী, তিনি সব কাজের তত্ত্বাবধান ও নীতিগত সিদ্ধান্ত দেবেন। সচিব মন্ত্রণালয়ের দ্বিতীয় ব্যক্তি, তাকে না জানিয়ে মন্ত্রীও কিছু করার আইনগত সুযোগ নেই। মন্ত্রী সরাসরি সচিবের পরের কোনো কর্মকর্তাকে কাজের আদেশ দিলেও তা সচিবকে জানাতে হবে। সে কারণে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম. রুহুল হক বলেছেন, মন্ত্রণালয়ের অভিভাবক হিসেবে এ দায় কোনোভাবেই অস্বীকার করতে পারেন না মন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রীর উপরে। যেখানে একটি কারোর সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছিল, সেটি স্বাভাবিকভাবেই মন্ত্রণালয়ের জানার কথা, এবং তারা যদি জেনে থাকে তাহলে অফিসিয়াল অর্ডার বা কাউন্টার সিগনেচার বা তাদের যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে তাদের উপরে সচিবের সিগনেচার, এরকম কিছু থাকার কথা। এই রুলস অনুযায়ী মন্ত্রী ও সচিবকে লিখিত অনুমোদন বা লিখিতভাবে অবহিত না করে এ ধরনের চুক্তি করার কোনো সুযোগ নেই। আর মৌখিক নির্দেশ বলে এই রুলসে কোনো কথা নেই, সবই হবে লিখিত। তাই মন্ত্রণালয়ের অধীনে থাকা দপ্তর বা অধিদপ্তরকে চুক্তির ক্ষেত্রে মন্ত্রণালয়ের লিখিত অনুমোদন নিতেই হবে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট নিয়ে প্রতারণার মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ও ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা মহানগর হাকিমের আদালত। পাশাপাশি শাহেদের আরেক সহযোগী তারেক শিবলিকে আরও 7 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। সকাল 10টা, ডিবি কার্যালয় থেকে বের করা হয় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ, ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজ ও কর্মকর্তা তারেক শিবলিকে। নিয়ে যাওয়া হয় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের তোলা হয় বিচারক জসিমউদ্দিনের আদালতে। প্রায় 30 মিনিটের শুনানি শেষে মোহাম্মদ শাহেদ ও মাসুদ পারভেজের 10 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। আসামি পক্ষ তারা বক্তব্য রেখেছে। আমরা বলেছি যে যেহেতু এই ঘটনার পিছনে কারা কারা জড়িত আছে সেটা উদ্ঘাটন হওয়া দরকার, ন্যায় বিচারের স্বার্থে, সুষ্ঠু তদন্তের স্বার্থে। তার রিকমেন্ডেশনে এবং তার নির্দেশেই এই কাজগুলি হয়েছে। অতএব এখানে তাকে যে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এটা অত্যন্ত যৌক্তিকভাবে, এবং আদালতও সেটা শুনেছে এবং আদালত সন্তুষ্ট হয়ে 10 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। একই সাথে রিজেন্ট গ্রুপের জনসংযোগ কর্মকর্তা ও শাহেদের প্রধান সহযোগী তারেক শিবলির আরও 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তবে আসামি পক্ষের আইনজীবী বলছেন, মোহাম্মদ শাহেদ ষড়যন্ত্রের শিকার। তার বিরুদ্ধে মামলাগুলো জামিন দেওয়ার মতো বলেও দাবি তার। উনি পরিস্থিতির শিকার এবং ওনার যে একটা অ্যাডমিনিস্ট্রেশন মেনটেন করা উচিত ছিল, সেখানে কোনো লিক ছিল, সেখানে কোনো দুর্বলতা ছিল, এটাকে যত্ন করে দেখা হয় নাই। কিন্তু সে তার মধ্যে ডিসিপশন বা ফৌজদারি বা নেগলিজেন্স, এই উপাদানগুলি আসলে তদন্ত শেষ না পর্যন্ত বলা যাবে না। শুনানি শেষে রিমান্ডের জন্য মোহাম্মদ শাহেদ, মাসুদ পারভেজ ও তারেক শিবলিকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসায় অপকর্মের কথা স্বীকার করেছেন শাহেদ। রিমান্ড শেষে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি। শুধু এইটুকুই না, এর বাইরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতারণার তথ্য আমরা পাচ্ছি। তো এই সবগুলা বিষয়ই আমরা তদন্ত করব, দেখব যে কোন কোন জায়গার মধ্যে অনিয়ম হয়েছে, প্রতারণা করেছে, এবং যদি প্রতারিত কোনো ব্যক্তি এরপরেও যদি কোনো অভিযোগ দায়ের করে সেই অভিযোগগুলো আমরা আমলে নিয়ে তদন্তের ব্যবস্থা করব।
টাকার বিনিময়ে করোনার নমুনা সংগ্রহ ও ভুয়া সনদ দেয়া সহ রিজেন্ট হাসপাতালের প্রতারণার মামলায় বুধবার সাতক্ষীরা সীমান্ত থেকে মোহাম্মদ শাহেদকে গ্রেপ্তার করে র্যাব। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রিজেন্ট গ্রুপের 8 প্রতিষ্ঠান ও চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের ব্যাংক হিসেবের নথি তলব করে 4টি বেসরকারি ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে উপপরিচালক আবু বকর সিদ্দিকের সই করা চিঠিটি পাঠানো হয়। চিঠি দেওয়া হয়েছে ডাচ বাংলা ব্যাংক, ব্যাংক এশিয়া, পদ্মা ব্যাংক এবং এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বরাবর। সোমবারের মধ্যে হিসেব খোলার আবেদনপত্র, বিবরণী, ঋণ গ্রহণের আবেদন সহ অন্যান্য নথির সত্যায়িত কপি জমা দিতে বলা হয়েছে। একটা বিরতি। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চরম অক্সিজেন সংকট দেখা দিয়েছে। অক্সিজেন না পেয়ে রোগীর মৃত্যুর অভিযোগ রয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তরল অক্সিজেন না থাকায় সৃষ্টি হয়েছে সংকট। এজন্য প্রয়োজন তরল অক্সিজেন প্লান্ট স্থাপন করা হবে। খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে 85 শয্যার পাশাপাশি রয়েছে 10টি আইসিইউ। তবে আইসিইউতে ভেন্টিলেটর বসানো হলেও নেই নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ সুবিধা, নেই অক্সিজেন ব্যাংকও। 1200 লিটারের সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে, যা পর্যাপ্ত নয়, যে কারণে মুমূর্ষু রোগীরাও অনেক সময় অক্সিজেন পাচ্ছেন না। এমনকি অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগও করেছেন অনেকে। গতকালকে রাত্রের থেকে গ্যাস নেই, তারপরে অক্সিজেনের কারণেই আজকে প্রায় 5জন অক্সিজেনের কারণে মারা গেছে সকালবেলা। তার ভিতরে আমার একজন রিলেটিভ আছে। অক্সিজেন সিলিন্ডারগুলো একটু আগে তারা আনছে, ইভেন আমরা রুগীরা যারা আমাদের অক্সিজেনগুলো তারা ভিতরে নিতে দেয়নি। প্রত্যেকদিন এই অক্সিজেনের অভাবে, সেন্ট্রাল অক্সিজেনের অভাবে এখানে প্রত্যেকদিন 3 থেকে 4 জন করে রুগী মারা যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে করোনা রোগীদের সার্বক্ষণিক অক্সিজেন প্রয়োজন হয়, কিন্তু নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ না থাকায় রোগীরা পাচ্ছেন না প্রত্যাশিত সেবা। তবে এজন্য তরল অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের চেষ্টা চলছে। করোনার পেশেন্টগুলোকে প্রায় প্রতিটা পেশেন্টেরই 15 লিটার করে অক্সিজেন দিচ্ছে। সলিউশন সবচেয়ে বেটার সলিউশন হচ্ছে লিকুইড অক্সিজেন। যদি লিকুইড অক্সিজেন থাকতো তাহলে আমরা আরো বেশি বেটার সার্ভিস দিতে পারতাম। জেলা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সকলেই এটা ডিউ লেটার সহ, বিভাগীয় কমিশনার ডিউ লেটার সহ পাঠিয়েছে। সরকার অলরেডি ঢাকায় 2টা বসিয়েছে, আমাদের এটা প্রক্রিয়াধীন আছে। এখন যে পর্যায়ে গভর্নমেন্ট থেকে অ্যাভেলেবল হবে তখন খুলনা আমরা পাবো। খুলনায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 50 জন, আর বুধবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন 3364 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনায় 4 মাস বিচার কার্যক্রম বন্ধ থাকায় মামলা জট আরও বাড়বে বলে আশঙ্কা করছেন আইনবিদরা। তারা বলছেন এ সময় যে হারে মামলা নিষ্পত্তি হতো তা তো হয়নি, বরং এই 4 মাসে নতুন মামলা যুক্ত হয়, মামলা জট বাড়বে। আবার মামলার তুলনায় বিচারকের সংখ্যা কম পেলেও নিষ্পত্তির হার কম বলছেন আইনবিদরা। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন পর্যায়ক্রমে বিচারিক আদালতের বিচারকের সংখ্যা বাড়ানো হচ্ছে, আর হাইকোর্টে দক্ষ যোগ্য বিচারক রয়েছে, ফলে এই মুহূর্তে সেখানে বিচারক নিয়োগ দেওয়ার দরকার নেই। দেশে বর্তমানে প্রায় 36 লাখ মামলা বিচারাধীন। 4 মাস করোনায় বিচার কাজ থমকে যাওয়ায় এবছর নতুন আরও মামলা যুক্ত হবে এ তালিকায়। ভার্চুয়াল কোর্টে এ সময়ে জরুরি জামিন শুনানি হলেও তা এ জট কমাতে সহায়ক নয় বলে মনে করছেন আইনজীবীরা। আমাদের দেশে যে ঢালাওভাবে মামলা আছে, অসংখ্য মামলা রয়েছে যা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, জনগণ কাছে তার নিষ্পত্তি না হওয়ার কারণে তারা হতাশায় হচ্ছে। কিন্তু ভার্চুয়াল কোর্ট স্বাভাবিক আদালতের ক্ষেত্রে যে ভূমিকা রাখা হয় তার পক্ষে সম্ভব না। এই সময়কালের মধ্যে যে ধরনের মামলা নিষ্পত্তি কিংবা যে সংখ্যায় মামলা নিষ্পত্তি হতে পারত তা কিন্তু হয়নি। একথাও সত্যি, অনেক মামলা কিন্তু ফাইলিংও কম হয়েছে। এই নিষ্পত্তি না হওয়া এবং মামলা দায় হওয়ার এই দুইটার মধ্যে যে বৈপরীত্য, সে কারণে আমি মনে করি মামলার স্তূপ আরো বাড়বে। আমাদের বিচার ব্যবস্থার উপরে এটা আরো বেশি আমাদেরকে কি বলবো যে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলবে। সাকসেশন কোর্টের আদেশ না হলে মৃত ব্যক্তির টাকা কিন্তু উত্তরাধিকারীদের বরাবরে ব্যাংক ছাড় করতে পারবে না। মেইনটেনেন্সের টাকা যাদের দায়িকের জমা দেওয়ার কথা তারা জমা দিতে পারছে না, যারা ভরণ পোষণের টাকাটা নিয়ে তাদের লেখাপড়া চলবে, তাদের সংসার চলবে, তারা নিতে পারছে না। আর প্রায় 17 কোটি মানুষের দেশে বিচারকের সংখ্যা মাত্র 1633 জন।
অর্থাৎ একজন বিচারকের মাথায় 1,370টি মামলা বিচারের দায়িত্ব পড়ছে। ফলে নতুন বিচারক নিয়োগ না হলে এ জট কমবে না। আইনমন্ত্রী আনিসুল হক জানান, বিচারিক আদালতের সংকট দূর করতে পর্যায়ক্রমে বিচারক নিয়োগ দেয়া হচ্ছে। এ বছরও নিয়োগের পরিকল্পনা রয়েছে, তবে করোনার কারণে তা পিছিয়েছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন কিছুদিনের মধ্যেই বোধহয় পরীক্ষা হবে, করোনার কারণে পরীক্ষা স্থগিত হয়ে গেছে। হ্যাঁ, এটা তো প্রত্যেক বছরে 2 থেকে 3 বার নেওয়া হয়। আমার মনে হয় হাইকোর্টে মামলা নিষ্পত্তি করার মতো বিচারপতি এখন আছে। এদিকে দেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথম চালু হওয়া ভার্চুয়াল আদালতেই নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী সপ্তাহে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে এবার বসানো হচ্ছে গরুর হাট। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থী এবং অভিভাবকরা। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে হাট না বসানোর আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ, এই কলেজের মাঠে এবার প্রথমবারের মতো কোরবানির পশুর হাটের ইজারা দেয়া হচ্ছে। স্থানীয় প্রশাসনের নির্দেশেই দেয়া হচ্ছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। সরকার যখন অনুমতি দিয়ে দেয়, আমি অধ্যক্ষ হিসাবে এটা বাধা দিতে পারি না, কারণ কলেজটি সরকারের এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের থেকে চিঠি এসেছে। শত বছরের পুরনো সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠেও দেয়া হয়েছে পশুর হাটের ইজারা। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত জানিয়েছে জেলা প্রশাসন। বিশেষ পরিস্থিতি যেহেতু আমরা গরু হাটের সংখ্যা বাড়াতে চাই জনগণের ভিড় কমানোর জন্য, সেহেতু আমাদের এই বিশেষ পদক্ষেপ নিতে হয়েছে। তবে এভাবে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পশুর হাটের ইজারা দেয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে হাট বসানো অযৌক্তিক, এতে মাঠ খেলার অনুপযোগী হয়ে যাবে। এখানে যদি এইবার প্রথম শুরু হয়, তাহলে প্রতি বছর সেটা মাঠ হিসেবে ব্যবহার করা হবে, যা আমরা কখনো এমসি কলেজের শিক্ষার্থী হিসেবে মেনে নিতে পারি না। এত সুন্দর বড় মাঠটাকে না, কেননা এটাকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের। জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, তাদের উচিত হয়নি এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে। এরকম অনেক জেলাতেই শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পশুর হাট বসানো হচ্ছে। অনেক জায়গাতে প্রতিষ্ঠান প্রধানকে জানানো ছাড়াই এ কাজ করা হচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, স্কুলের মাঠে এভাবে পশুর হাট বসানো যায় না। শিক্ষা প্রতিষ্ঠানে এরকম গরুর হাট বা যে কোনো ধরনের হাট বাজার ওগুলো না বসাই বাঞ্ছনীয়। আমরাও সেই কথাটাই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে বলি। আমরা সকল সবসময় ডিসকারেজ করি যেন এই ধরনের হাট আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে না বসে। এভাবে পশুর হাট বসানো হলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে শিক্ষার্থীদেরকে নানা সমস্যায় পড়তে হবে। তাই সবাইকে বিষয়টি নিয়ে সচেতন থাকার আহ্বান সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনা শহরের খান জাহান আলী খাড়ায় দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত বেড়ে 4 জন হয়েছে। গুলিবিদ্ধ আরও 5 জন। খান জাহান আলী খাড়ায় পূর্ব মশিয়ালিতে বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারের জেরে 2 দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধে আর এক পর্যায়ে গোলাগুলি শুরু হয়। এ সময় গুলিবিদ্ধ হন দুপক্ষের 9 জন। তাদের ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে মারা যান গোলাম রসুল ও নজরুল শেখ। গুলিবিদ্ধ 6 জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে সাইফুল ইসলাম নামে আরও একজনের মৃত্যু হয়। পরে খুলনা মেডিকেলে আহত আরও 2 জন ভর্তি হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমাদের 9টা রোগী হচ্ছে গানশট ইনজুরি আসছে। এর ভিতরে 3টা রোগীর অবস্থা খুবই খারাপ। একটা রোগী হচ্ছে ফেসে ইনজুরি হয়েছে এবং এইটা অনেক খুব বড় একটা ইনজুরি এবং তার হচ্ছে জিসিএস কম মানে সে অজ্ঞান। বিবদমান 2 পক্ষের মধ্যে আর কি গ্রামবাসীর মধ্যে অনেকদিন ধরে একটা বিষয় নিয়ে বিবাদ চলছিল, সেটারই একটা হলো বিস্ফোরণ আজকে ঘটেছে। করোনা মহামারীর কারণে প্রায় 3 মাস আমদানি রপ্তানি বন্ধ থাকায় রাজস্ব আয়ে ধস নেমেছে দেশের 3 স্থলবন্দরে। আগের বছরের চেয়ে বেনাপোল বন্দরে আদায় কম হয়েছে প্রায় 35%। ভোমরা বন্দরে কমেছে রাজস্ব আদায়, তবে হিলি স্থলবন্দরে আদায় সামান্য বাড়লেও তা লক্ষ্যমাত্রার চেয়ে কম।
করোনা সংকটের কারণে 3 মাস আমদানি রপ্তানি বন্ধ ছিল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। তবে 20 জুন থেকে কার্যক্রম আবারও চালু হয়। করোনার প্রভাবে রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে বন্দরে। গত অর্থ বছর 1186 কোটি টাকা লক্ষ্যমাত্রা থাকলেও আদায় হয়েছে 583 কোটি টাকা, যা এর আগের অর্থ বছরের চেয়ে 450 কোটি টাকা কম। একই কারণে 77 দিন বন্ধ থাকায় ব্যাপক ঘাটতির কবলে দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল। গত অর্থ বছরে বেনাপোলের রাজস্ব আয়ের লক্ষ্য ছিল 6028 কোটি 34 লাখ টাকা, বিপরীতে আদায় হয়েছে 2636 কোটি টাকা। এই জন্য করোনা ছাড়াও বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা এবং তদারকিতে নিয়োজিত সংস্থাগুলোর সমন্বয়ের অভাবকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। বেনাপোল বন্দর দিয়ে হাই ডিউটিয়েবল যেগুলো পণ্য, সেই পণ্যগুলো আমদানি কমে গেছে কাস্টমসের ব্যাপক কড়াকড়ির কারণে, এবং বিশেষ করে করোনা 3 মাস বন্ধ, জুনের আগে যে করোনা 3 মাস বন্ধ ছিল আমদানি রপ্তানি, একটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়েছে এই আমদানি রপ্তানি বাণিজ্য এবং রাজস্ব আদায়ের উপরে। এক্ষেত্রে বেনাপোল পোর্টের অবকাঠামোগত দুর্বলতা এবং আসলে পোর্টের জায়গা, ইকুইপমেন্টস এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যদি ওইভাবে না হয় তাহলে রাজস্ব বাড়বে না। অন্যদিকে গত অর্থ বছরে হিলি স্থলবন্দরে রাজস্ব লক্ষ্যমাত্রার চেয়ে 82 কোটি টাকা কম আদায় হয়েছে। তবে এই বন্দর দিয়ে আরও বেশি পণ্য আমদানির অনুমতি দিলে ঘাটতি পূরণ করা সম্ভব বলে মনে করছে শুল্ক কর্তৃপক্ষ। রোজার ঈদ এবং কোরবানির ঈদকে সামনে রেখে এই সময় মশলা জাতীয় পণ্যের আমদানি একটু বেশি হয়। এই 2.5 মাস বন্ধ থাকার কারণে আমরা এই সময় মিনিমাম 90 থেকে 100 কোটি টাকা রেভিনিউ পাইনি। এই কারণে মূলত এই গ্যাপটা সৃষ্টি হয়েছে। এদিকে সম্প্রতি কোরবানির ঈদকে সামনে রেখে পণ্য আমদানি বেড়েছে হিলি স্থলবন্দরে। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা সংক্রমণের মধ্যেই শেষ ভিসার মেয়াদ, তার উপর অবৈধ অভিবাসীদের ধরতে পুলিশের অভিযান। চরম আতঙ্কে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীরা। অনেকে দেশে ফিরতে চাইলেও পারছেন না ফ্লাইট না থাকায়। মালয়েশিয়ায় বৈধভাবে কাজ করা বাংলাদেশি কর্মীর সংখ্যা অন্তত 5 লাখ, অবৈধভাবে কাজ করেন প্রায় 1 লাখ। করোনা ভাইরাস সংক্রমণ রুখতে আপাতত বহির্বিশ্বের সঙ্গে আকাশপথ বন্ধ দেশটির, আর এ কারণে বিপদে পড়েছেন ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া অভিবাসী কর্মীরা। তার উপর অবৈধ অভিবাসীদের ধরতে চলছে পুলিশি অভিযান। আমাদেরকে যেন দেশে যাওয়ার সুযোগ করে দেয়, আমরা যেন দেশের মাটিতে যা সুচিকিৎসা নিতে পারি। এখানে আমরা খাওয়া দাওয়া থাকা সবই খুব কষ্টকর। আমি লকডাউনের আগে টিকিট কেটেছিলাম বাংলাদেশে যাওয়ার জন্য, কিন্তু লকডাউনের কারণে বাংলাদেশে পৌঁছাতে পারিনি। এমন তো অবস্থায় সেই লকডাউন থেকে আজ পর্যন্ত আবদ্ধ অবস্থায় আছি। যাদের ভিসার মেয়াদ শেষ মালয়েশিয়ায়, তারা যেন হয়রানির মুখে না পড়ে তা নিশ্চিত করার তাগিদ অভিবাসন বিশ্লেষকদের। সেখানে যে ধরনের অবৈধ কার্যকলাপ চলে অভিবাসন সংক্রান্ত, সেটি কিন্তু বন্ধ হয়নি। কাজেই ফেরত আসাটি একমাত্র সমাধান নয়, এটির চূড়ান্ত সমাধানের জায়গাটি শ্রমবাজারটিকে নিরাপদ করতে হবে এবং কি করে বাংলাদেশের যে মানুষ ওখানে কাজ করতে যায় নিয়মিতভাবে তাদের বৈধতা কিভাবে পাওয়া যেতে পারে। এদিকে নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় আপাতত কাউকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। তবে কোনো বেসরকারি প্রতিষ্ঠান উদ্যোগ নিলে তাদের সহায়তা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা অনেকদিন ধরে অবৈধদের এই লকডাউনের সময় ধরছে, যখন ফ্লাইট শুরু হবে তখন ওরা আসবে, আর যদি চার্টার ফ্লাইট কেউ অ্যারেঞ্জ করতে পারে আসবে তখন। করোনা মহামারী শুরুর পর মালয়েশিয়া থেকে কয়েকটি বিশেষ ফ্লাইটে কিছু প্রবাসীকে ফিরিয়ে আনা হয়, তবে এখনও ফেরার অপেক্ষায় অনেকেই। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় গুরুতর অসুস্থদের চিকিৎসার জন্য প্লাজমা ডোনার গ্রুপ তৈরি করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। করোনাজয়ী অনেক পুলিশ সদস্য এখন স্বেচ্ছায় প্লাজমা দিতে প্রস্তুত। যে কোনো গুরুতর করোনা রোগীর জন্য প্লাজমা দরকার হলে সহযোগিতা করবে ডোনার গ্রুপটি। গত 10 মে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক সদস্য প্রথম করোনায় আক্রান্ত হন। এর পরের 50 দিনে মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সহ অন্তত 224 জনের করোনা হয়। তারপরও অতিরিক্ত দায়িত্ব নিয়ে সংক্রমণ ঝুঁকির মধ্যেই কাজ চালিয়ে যান পুলিশের সুস্থ সদস্যরা। এখন পর্যন্ত মহানগর পুলিশের 161 জন পুলিশ সদস্য করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন, যার মধ্যে কাজে ফিরেছেন 86 জন। জুন মাসের 1 তারিখে আমি করোনা আক্রান্ত হই, আর পরে আমি বাসায় চিকিৎসা নেই এবং প্রয়োজনীয় ওষুধপত্র আমাদের পুলিশ কমিশনারের ওষুধপত্র আমরা প্রায় 200 সদস্য করোনা আক্রান্ত হয়েছিল এবং আল্লাহর রহমতে প্রায় অধিকাংশ সদস্য আমরা করোনাকে জয় করে কাজে ফিরে এসেছি। করোনা জয়ী এসব পুলিশ সদস্যদের নিয়ে
মানবতার সেবায় প্লাজমা ডোনার গ্রুপ গঠন করেছে বরিশাল মহানগর পুলিশ। এরই মধ্যে ৮০ জন করোনাজয়ী পুলিশ এর সদস্য হয়েছেন। পরপর 3টি টেস্টে নেগেটিভ আসার পরে তাদেরকে 14 দিন কোয়ারেন্টাইন নিশ্চিত করার পরে যখন আমরা ডাক্তারের ছাড়পত্র পাই যে না সে কাজে যোগদান করার যোগ্য, তখনই শুধু আমরা তাদেরকে কাজে যোগদান করাই। গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, এখান থেকে শুধু পুলিশ সদস্যদের নয়, করোনা আক্রান্ত যে কারো প্রয়োজনেই দেয়া হবে প্লাজমা। আমরা ৭৯ জন সদস্য তারা প্লাজমা ডোনার হিসেবে কাজ করার জন্য উদ্যোগ হয়েছে, এবং বাকি যারা এখন আছে এবং সবাই আমরা স্বপ্রণোদিত হই তারা প্লাজমা ডোনার গ্রুপের সদস্য হবে। গুরুতর করোনা রোগীর চিকিৎসায় বরিশাল পুলিশের এই উদ্যোগকে দৃষ্টান্তমূলক বলছেন সচেতন মহল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ব্রহ্মপুত্র, যমুনা এবং গঙ্গা পদ্মার পানি সমতল অঞ্চলে বাড়ছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে উত্তর পূর্বাঞ্চলে মেঘনার ওপরের দিকে পানি কমতে শুরু করলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী লাখো মানুষ, ত্রাণ সহায়তার দিকে তাকিয়ে তারা। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে কুড়িগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল খালেক। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আজকে কি কিছুটা উন্নতি হচ্ছে? দুর্গতদের সহায়তা কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? পরিস্থিতির উন্নতি বলা যাবে না, যদিও পানি সামান্য কমেছে। পানি এত ধীর গতিতে কমছে যে পরিস্থিতি উন্নতি হওয়ার কোনো লক্ষণ আপাতত নেই। এই মুহূর্তে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৯১ সেন্টিমিটার এবং ধরলা নদীর পানি বিপদসীমার ৬২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং ৩টি উপজেলা শহর এই মুহূর্তে নিমজ্জিত রয়েছে। এর মধ্যে গতকাল চিলমারি শহরে পানি ঢুকেছে নতুন করে। ভাঙা বাঁধের অংশ দিয়ে পানি ঢুকে উপজেলা পরিষদ, থানা সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এর আগে রৌমারী উপজেলা সদর, সেখানে কিন্তু উপজেলা পরিষদ সহ অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে, এবং পাশাপাশি রাজীবপুর উপজেলাও গত ৩ দিন ধরে নিমজ্জিত রয়েছে। এর পাশাপাশি ৫৫টি ইউনিয়নের ৫২৫টি গ্রামের প্রায় ৩ লক্ষ মানুষ এখন পানিবন্দী রয়েছে। এর মধ্যে প্রায় ৫০,০০০ মানুষ উঁচু রাস্তা এবং বাঁধ সহ আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়ে উঠেছে, এবং তাদের দিনে দিনে কিন্তু তাদের দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। আর আপনি যেটা বলছিলেন যে তাদের যে ত্রাণ সহায়তার বিষয়টি, সেটা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার এবং চাল বিতরণ ইতিমধ্যে শুরু হয়েছে। তবে বরাবরের মতোই দুর্গতদের একটা অভিযোগ যে তারা আসলে সবাই ত্রাণ সহায়তা পাচ্ছেন না। তো প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সামনে ঈদ উপলক্ষে ৪.৫ লক্ষ পরিবারকে রিজিএফ চাল ১০ কেজি করে দেওয়া হচ্ছে, এবং সেটা সবাই পাবেন। পাশাপাশি শুকনো খাবার এবং অন্যান্য শিশু খাদ্য সহ বিভিন্ন ধরনের খাবার তারা দুর্গতদের মাঝে পৌঁছে দিচ্ছেন। তবে এই মুহূর্তে স্যানিটেশন সমস্যা, গোখাদ্য সংকট সহ নানামুখী সমস্যার মধ্যে তারা রয়েছেন, এবং দিন যতই যাচ্ছে এই বন্যার্তদের দুর্ভোগ কিন্তু দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল খালেক। রপ্তানির ভালো সম্ভাবনা থাকা সত্ত্বেও বন্ধ পাট পাতার চা প্রকল্প। বাংলাদেশ পাটকল কর্পোরেশন বিজেএমসি বলছে, জার্মানি থেকে রপ্তানি আদেশ এলেও করোনার জন্য সরবরাহ সম্ভব হচ্ছে না। তবে পানীয় হিসেবে এর পরীক্ষা সম্পন্ন হলে বাজার বাড়বে বলে আশা উদ্যোক্তাদের। দেশীয় বাজারে প্রচলিত না হলেও কয়েক বছর আগে থেকে ইউরোপের বাজারে রপ্তানি শুরু হয় পাট পাতার চা। আলাদা জমিতে বিশেষভাবে উৎপাদিত পাতা থেকে চা তৈরি হয়। বিজেএমসির মাধ্যমে যা কিনে নেয় জার্মান ভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান ইন্টারট্রপ। কিন্তু চলতি বছর থেকে বন্ধ এ প্রকল্প। মানিকগঞ্জের প্রকল্প এলাকায় এখন নেই কোনো ব্যস্ততা, স্থগিত উৎপাদন কার্যক্রম, বেকার শ্রমিকরা। বন্ধ হওয়ার কারণে আমাদের কৃষকরা অনেকটা ক্ষতিগ্রস্ত। আমরা যারা এখানে কাজ করতাম তারাও আমরা ক্ষতিগ্রস্ত। কোনো স্যালারি পাচ্ছি না বা কোনো টাকা পয়সাও আমরা পাচ্ছি না। আমরা বেশ অসহায় অবস্থায় আছি। উদ্যোক্তারা জানান, গত ৩ বছরে জার্মানিতে $৫০,০০০ মূল্যের অর্গানিক চা রপ্তানি হয়েছে। ২০২১ সাল পর্যন্ত আরও ২৫ থেকে ৩০ টন শুকনো পাতা রপ্তানির কথা, কিন্তু করোনা পরিস্থিতিতে তা অনিশ্চিত। জিআইটা সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি, কারণ আমরা তো এখনো মালিকই হইনি। অর্থাৎ বিজিএমসিকে এটাকে মালিক হইতে হবে। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন এটা আমাদের ইম্পর্টেন্ট। সেকেন্ড থিং হলো আমরা এখন ধাবিত হব ক্লিনিক্যাল ট্রায়ালে। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে ইনোভেশনে। পাটের ভেষজ চায়ের সম্ভাবনা নিয়ে আশাবাদী বিজেএমসি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে প্রকল্পকে ঢেলে সাজানোর কথা বলছেন সংস্থাটির চেয়ারম্যান। মন্ত্রণালয়ে জমা হয়েছে প্রকল্পের পরিকল্পনা। সেটা জার্মানিতে আমরা নিতে পারতাম, সেটা তারা তার সাথে যোগাযোগ করতে
আমি খুব শীঘ্রই মন্ত্রণালয়ে পাঠাবো। তারা যদি অর্থ বরাদ্দ দেয় তাহলে আমি প্রকল্প চালু করলে এই কাজটা করা সম্ভব। রপ্তানি বাড়াতে পাটপাতার পানীয়র মোটর পণ্য বহুমুখীকরণে আরও গবেষণা তাগিদ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার সময় স্বাস্থ্যবিধি মেনে পর্যটন চালু করতে গাইডলাইন চূড়ান্ত করেছে ট্যুরিজম বোর্ড। এই মাসের মধ্যেই খাত সংশ্লিষ্টদের দেয়া হবে এসব গাইডলাইন। তবে স্বাস্থ্যবিধি মেনে পর্যটন ব্যবসা চালুর উদ্যোগ নেওয়া হলেও কতটা সাড়া পাওয়া যাবে তা নিয়ে সংশয় কাটছে না। করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ পর্যটন, এতে ব্যাপক ক্ষতির মুখে খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ঈদ সামনে রেখে তাই সীমিত আকারে ব্যবসা চালু করতে আগ্রহী অনেকেই। তবে উদ্বেগ এখনো কাটেনি করোনা পরিস্থিতি নিয়ে, তাই সীমিত আকারে পর্যটন ব্যবসা চালুর ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্যবিধি। ট্যুরিজম বোর্ড বলছে, করোনা পরিস্থিতিতে পর্যটন ব্যবসা খুলে দিতে এরই মধ্যে গাইডলাইন চূড়ান্ত হয়েছে, যা শিগগিরই দেয়া হবে ব্যবসায়ীদের। ডিমান্ড সাইড, সাপ্লাই সাইড, দুই সাইডেই আপনার একটা সংকট থাকবে, আপনার একটা আশঙ্কা থাকবে, আতঙ্ক থাকবে। তো আমাদেরও আপনার যে খাতগুলো আমরা আসলে খুলে দিতে চাচ্ছি, যে উপখাতগুলো খুলে দেওয়ার চেষ্টা আছে, আমাদের এসওপি তৈরি হয়েছে তো আসলে খুলে দেওয়ার জন্য। তো আমরা আসলে ক্যারিং ক্যাপাসিটি নির্ধারণ করব এবং সেখানে একটা মেকানিজম ডেভেলপও করা হচ্ছে যে আমরা ঠিক ক্যারিং ক্যাপাসিটি অনুযায়ী আমরা ডিসপ্যাচ করতে পারি কিনা আমাদের ট্যুরিস্টদেরকে। ট্যুর অপারেটররা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে পর্যটন চালু করতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে কর্মীদের। প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না তারা। তবে এরপরও পর্যটক পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় কাটছে না। আমরা রিঅ্যাডজাস্টমেন্ট করেছি ক্যাপাসিটি, আমাদের ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট, একই সাথে ফুড মেনুতেও আমরা পরিবর্তন এনেছি এবং ফুড সার্ভিসে পরিবর্তন এনেছি। কিভাবে লেস কন্ট্রাক্ট ওয়েতে এই কাজগুলো পরিবেশন করা যায়। পর্যটন এমন একটা জায়গা যেটা সীমিত আকারে শুরু করা যায় না। ধরেন আমি শুনেছি যে কুয়াকাটাতে সীমিত আকারে পর্যটন ব্যবসা শুরু করার কথা ভাবছে। এখন সীমিত আকার মানেটা কি? যে আপনি হয়তো ইচ্ছে থাকলেও অনেক জায়গায় ইচ্ছে করে যেতে পারবেন না, অনেক জায়গায় আপনি আগে চলে আসতে হবে। এদিকে পর্যটন খাত টিকিয়ে রাখতে 15,000 টাকা নিশ্চিত করা জরুরি বলছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, টুআব। আর্থিক সাহায্য সহযোগিতা নেই, আমরা লোনও এ পর্যন্ত কোনো মেম্বার এনজয় করতে পারেনি। একটা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা সে কি 1 বছর সার্ভে করতে পারবে কোনো প্রকার ক্যাশ ফ্লো ছাড়া, কোনো প্রকার বিজনেস ছাড়া? এই কারণে আমরা খুব বেশি চিন্তিত। কেবল বাংলাদেশ নয়, করোনার কারণে বিশ্বব্যাপী সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাতগুলোর মধ্যে আছে পর্যটন। সংক্রমণের হার কমে যাওয়ার পর পর্যটন চালু করতে তৎপরতা শুরু হয়েছে অনেক দেশেই। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা আক্রান্ত হয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। রাত 1:15টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল 67 বছর। আগামীকাল শনিবার কিশোরগঞ্জের মিঠামইনে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার। গত 2 জুলাই করোনা উপসর্গ দেখা দিলে মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের নমুনা পরীক্ষা করা হয়। পরে ফলাফল পজিটিভ আসলে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে 12 জুলাই থেকে ভেন্টিলেশনে রাখা হয়। মুক্তিযোদ্ধা আব্দুল হাই রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আব্দুল হাই এর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 24 ঘন্টায় করোনায় বিশ্বে 5,600-র বেশি মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত 2,40,000-এর বেশি। এ নিয়ে মোট মৃত্যু 5,91,000 ছাড়িয়েছে। আক্রান্ত 1,39,00,000-এর বেশি। বৃহস্পতিবার ব্রাজিলের সর্বোচ্চ মৃত্যু, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা রেকর্ড করা হয়েছে। ব্রাজিলে 1300 জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্তের 1 সপ্তাহ পর স্বাস্থ্য পরীক্ষায় আবার পজিটিভ হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় করোনায় 872 জনের প্রাণহানি হয়েছে। নতুন শনাক্ত 66,000 রোগী। ভারতে একদিনে করোনায় প্রাণ গেছে 680 জনের। নতুন রোগী শনাক্ত হয়েছে 35,000। পেরুতে করোনা মোকাবেলায় ব্যর্থতায় মন্ত্রিসভায় পরিবর্তন এনেছেন দেশটির প্রেসিডেন্ট মার্টিন ভিসকেরেরা। পরিস্থিতির উন্নতি হওয়ায় আগস্ট থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে জর্ডান। ভিয়ারিয়ালকে 2-1 গোলে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন হলো রিয়াল মাদ্রিদ। জিদানের অধীনে 2 মৌসুম পর শিরোপা পুনরুদ্ধার করল লস ব্লাঙ্কোস।
জোড়া গোলে আলো কেড়েছেন বেনজেমা। মঞ্চ প্রস্তুত, অপেক্ষা শুধু শিরোপা উদযাপনের। ডি স্টেফানো স্টেডিয়ামে দাপুটে শুরু রিয়ালের। 29 মিনিটে ডেডলক ভাঙেন বেনজেমা। মৌসুমে ফ্রেঞ্চ ফরওয়ার্ডের এটি 20তম গোল। এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরও ধারালো জিদানের দল। 73 মিনিটে স্পট কিকে লিড ডাবল করেন বেনজেমা। 83 মিনিটে এক গোল শোধ দিয়ে ম্যাচ জমিয়ে তুলে ভিয়ারিয়াল। ব্যবধান কমিয়ে উজ্জীবিত হয়ে ওঠে ইয়েলো সাবমেরিন। রিয়াল রক্ষণকে ব্যস্ত রাখলেও আর গোল পায়নি ভিয়ারিয়াল। শেষ পর্যন্ত শিরোপা উল্লাসে মেতে ওঠে রিয়াল। লা লিগা এটি গ্যালাকটিকোদের 34তম শিরোপা আর জিদানের অধীনে 11তম। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।